আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তরলের চাপ। কিভাবে আমরা তরলের চাপ নির্ণয় করব। আচ্ছা, এই পার্টিকুলার টপিকটা বলার আগে আমি কটা ছোট ছোট নোটস দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা জানো, ঠিক আছে, আগে থেকেই জানো, সেগুলো আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো কিছুর আয়তন, ঠিক আছে, তার সাথে ভর আর ঘনত্বের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, কি সম্পর্ক? না, মাস ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেনসিটি। ঠিক আছে, বা ভর সমান আয়তন গুণিতক ঘনত্ব। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা। আচ্ছা, একটা সিলিন্ডারের আয়তন কত হয়? ধরো এটা হচ্ছে তার ক্ষেত্রফল এ। তাহলে একটা সিলিন্ডারের ক্ষেত্রফল মানে বেসের ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে আর হাইট যদি এইচ ধরি, তাহলে তার আয়তন কত হবে? না, ভলিউম সমান এ ইন্টু এইচ। ঠিক আছে, তাই তো, বেসের যে ক্ষেত্রফল তার গুণিত উচ্চতা, তাহলে সেটা তার আয়তন হবে। আচ্ছা, এটা একটা ফর্মুলা। আর আপাতত যদি কিছু লাগে আমরা সেটা করাতে করাতে বলছি। দেখো, আমাদের কাছে একটা জায়গায় একটা তরল রাখা আছে, ঠিক আছে, যে কোনো তরল রাখা আছে। এবার এই তরলটা ধরো ঘনত্ব ধরে নিচ্ছি যে ডি ঘনত্বের তরল রাখা আছে। ঠিক আছে, আমরা তো জানি না কতটা, তাহলে আমরা ধরে নিচ্ছি ডি ঘনত্বের তরল রাখা আছে। এবার এই তরলের এই বিন্দুতে আমরা চাপটাকে নির্ণয় করব। তাহলে কি করতে হবে? এই বিন্দুর চারিপাশে একটা ক্ষেত্রফল কল্পনা করে একটা সিলিন্ডারকে আমরা এঁকে নিচ্ছি, যেটাকে আমরা বলবো ওয়াটার কলম। ঠিক আছে, এই সিলিন্ডারটাকে আমরা এঁকে নিচ্ছি। এই বিন্দুতে আমরা বের করবো প্রেসারটা। আচ্ছা, জলের উপরিতল থেকে সবসময় মাথায় রাখবে, নিচের থেকে নয় কিন্তু, উচ্চতাটাকে মাথায় রাখতে হবে যে উপরিতল থেকে এই বিন্দুর উচ্চতা কতটা হচ্ছে, সেটাকে আমরা ধরে নিচ্ছি এইচ। ঠিক আছে, এইবার দেখা যাক যে, ও হ্যাঁ, আরেকটা ফর্মুলার কথা বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো বস্তুর ওজন সমান হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে ওজন সমান ভর গুণিতক মহাকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, এটা আমরা এর যে পরের চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রি ফোর্সেস। ঠিক আছে, সেই চ্যাপ্টারে আমরা মহাকর্ষণের মধ্যে পড়ব। তারপর তো এই তিনটে ফর্মুলা আমাদের লাগবে। আচ্ছা, চাপের যে সূত্র আমরা আগের ভিডিওতে দেখলাম সেটা কি? P ইকুয়ালস টু F বাই A। F মানে হচ্ছে ফোর্স, A মানে হচ্ছে এরিয়া। আচ্ছা, এখানে এই যে এরিয়াটা কত, এখানে এই যে এরিয়াটা, এটাকে আমরা একটু বড় করে উপরে লিখি, সেটা হচ্ছে A। ঠিক আছে, এই ওয়াটার কলমের এরিয়া। এবার দেখো ফোর্স, এই ওয়াটার কলমের ফোর্স কি? ওয়াটার কলমের উপর ফোর্সটা কি আছে? না, ধরো আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, আমার ফোর্স কি? আমার ফোর্স হচ্ছে সেটাই, আমার যে ওজনটা আমি পৃথিবীর উপর দিচ্ছি, এটাই আমার ফোর্স। তাহলে এই ওয়াটার কলমের ফোর্স কি হবে? ওয়াটার কলমের ফোর্স হবে না, যে ওজনটা এই নিচের দিকে ক্রিয়াশীল করছে, এটাই হবে এর ফোর্স। ঠিক আছে, যে কোনো বস্তু, ধরো তুমি একটা কাঠের ব্লক রেখে দিয়েছো, ঠিক আছে, তার ওজনটাই নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে অভিকর্ষজ ত্বরণের দিকে, তাহলে সেটাই হবে তার ফোর্স। তাহলে এক্ষেত্রে ফোর্সটা কি? না, জলস্তম্ভের ওজন বাই এরিয়া। ঠিক আছে, বা ক্ষেত্রফল বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ক্ষেত্রফল। এবার দেখো জলস্তম্ভের ওজন মানে কি? এবার আমরা পুরোপুরি লেটার ফর্মে চলে আসি। হ্যাঁ, ডাব্লিউ বাই এ। ডাব্লিউ মানে কি? এম ইন্টু জি, তাহলে সেটা লিখে দিচ্ছি এম ইন্টু জি বাই এ। এবার দেখো এম মানে কি? এটা কোন নম্বর ফর্মুলা থেকে পেলাম? এটা 3 নম্বর ফর্মুলা থেকে পেলাম। আচ্ছা, এম মানে কি? ভি ইন্টু ডি। ঠিক আছে, তাহলে এম এর জায়গায় ভি ইন্টু ডি লিখি, ভি ইন্টু ডি ইন্টু জি বাই এ। এটা কত নম্বর ফর্মুলা থেকে পেলাম? 1 নম্বর ফর্মুলা থেকে। ঠিক আছে, এইবার দেখো ভি মানে কি? আবার ভি মানে বের করেছি এ ইন্টু এইচ, বোঝা গেল? তাহলে এবার সেটা লিখে ফেলি,
a ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি বাই এ, এটা আমরা পাচ্ছি 2 নম্বর ফর্মুলা থেকে। তাহলে দেখো উপরে একটা এ নিচে একটা এ কেটে গেল, কি পড়ে রইল এইচ ডিজি। এটাই হচ্ছে আমাদের জলের মধ্যে, জল কেন তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা সূত্রটা পেয়ে গেলাম, সেটা কি সূত্র না P ইকুয়ালস টু এইচ ডি জি। এইটা হচ্ছে আমাদের তরলের চাপ নির্ণয় করার সূত্র। সবসময় মনে রাখবে এই সূত্র ব্যবহার করে আমরা এরপরে কিছু প্রয়োগমূলক প্রশ্ন করব এবং কিছু অঙ্ক করব, ঠিক আছে। এইবার দেখো এই যে এবার আমরা এটা মুছে দিচ্ছি, ফর্মুলাটা ধরেই আমরা এবার কিছু প্রশ্ন এবং অঙ্ক করব। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা যেখানে উচ্চতাটা নিলাম এই, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করেছি কোথা থেকে না জলের উপরিতল থেকে, এটা সবসময় কিন্তু খেয়াল রাখবে। খুব সাধারণ এবং বহুবার যে প্রশ্নটা পরীক্ষার দিয়ে থাকে তোমাদের ক্লাসে, সেটা হচ্ছে একটি বাঁধের দেওয়াল নিচের দিকে মোটা করা হয় উপর দিকে সরু কেন, মানে বাঁধের দেওয়ালটা থাকে এরকম ধরো এইটা হচ্ছে, এই হচ্ছে বাঁধের দেওয়াল, এরকম নিচের দিকটা মোটা উপর দিকটা সরু করা থাকে কেন। দেখো বাঁধের মধ্যে কি থাকে, সেটা হচ্ছে জল, সবাই জানি। এইবার ভাবো আমাদের কি বলেছিলাম, চাপের উচ্চতাটা যেটা নেবো চাপের ক্ষেত্রে সেটা সবসময় উপরিতল থেকে আমরা হিসাব করব। তাহলে ধরো আমি কথাই বলছি যে এইটা একটা বিন্দু P1, এইটা একটা বিন্দু P2, আর এইটা একটা বিন্দু P3। তাহলে P1 এর ক্ষেত্রে উচ্চতাটা কত না এইটুকু H1, P2 এর ক্ষেত্রে উচ্চতাটা কত না এতটা H2, আর P3 এর ক্ষেত্রে উচ্চতাটা কত হচ্ছে না এতটা H3। এইবার দেখো তাহলে আমরা বুঝতেই পারছি যে H1 এর থেকে H2 বড়, আবার H2 থেকে H3 বড়, ঠিক আছে। এবার দেখো চাপের ফর্মুলাটা আমরা কি করেছিলাম, P ইকুয়ালস টু এইচ ডিজি। এইগুলোকে যদি আমরা ধ্রুবক ধরে নিই, কনস্ট্যান্ট ধরে নিই, একটা তরলের ক্ষেত্রে একই থাকবে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে প্রেসার ইজ প্রপোর্শনাল টু হাইট, তার মানে চাপ আর উচ্চতা এই দুটো হচ্ছে সমানুপাতিক। তাহলে উচ্চতা যদি বাড়ে, উচ্চতা বাড়া মানে কি নিচ থেকে নয়, কিন্তু বারবার বলছি এটা তোমরা উচ্চতা না বলে ডেপথ বলতে পারো, ঠিক আছে, মানে গভীরত্ব। গভীরত্ব যদি বাড়ে চাপ বাড়বে, গভীরত্ব যদি কমে চাপ কমবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো P1 তার থেকে P2 বেশি চাপে এবং তার থেকে P3 সব থেকে বেশি চাপ হোল্ড করছে। তাহলে নিচের দেওয়ালটা কেন মোটা করা হয় বোঝা গেল, যাতে সব থেকে বেশি চাপটা সে সামলাতে পারে, তাই জন্য বাঁধের নিচের দেওয়াল মোটা করা হয় এবং উপরের দেওয়ালকে সরু করা হয়, ঠিক আছে। এবং এই যে এই কনসেপ্টের উপর নির্ভর করে আরো 2-3টে তোমাদের প্রয়োগমূলক অঙ্ক আমি বলছি। সেটা হচ্ছে আরেকটি প্রশ্ন আছে দেখবে যে বুদবুদ যখন তোমরা দেখবে, এটা বাড়িতে করেও দেখতে পারো, ধরো একটা গ্লাস কিংবা একটা খালি বোতল ওই বালতি জলের ভেতর ডুবিয়ে সেটা আস্তে আস্তে মুখটা খুলে দেখবে সে বোতলের ভেতর যে হাওয়াটা ছিল সেটা বাবলস বা বুদবুদ আকারে উপরে উঠে আসে। দেখবে খুব ভালো করে যদি লক্ষ্য করো, অবশ্য খুব তাড়াতাড়ি হয়, বুদবুদ নিচে থেকে যখন উপরে উঠে আসে না তখন আস্তে আস্তে আয়তনে বাড়ে, নিচে থাকে ছোট, তারপর আরেকটু বড়, তারপর আর যখন একদম উপরে চলে আসে আয়তনে বাড়ে। এই ঘটনাটা কেন হয় দেখো খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি, নিচে থাকা মানে কি গভীরত্ব বেশি, গভীরত্ব বেশি মানে চাপ বেশি। তাহলে তুমি একটা জিনিসকে যদি বেশি চাপ দিয়ে রাখো তাহলে সেটা ছোট হবে, যত উপরে উঠছে তার মানে তত তার চাপটা কমছে, সেই জন্য সেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। খুব সহজ জিনিস, এগুলো তোমরা একটু নিজেরা বাড়িতে বিভিন্ন ঘটনা ঘটে, আমাদের চারিপাশে বিভিন্ন ঘটনা ঘটে যেগুলো সবকিছু খুব সহজভাবে ব্যাখ্যা করা যায় সায়েন্স দিয়ে, সেগুলো তোমরা একটু নিজেরা ভালো করে অবজার্ভ করবে, বুঝতে পারবে। আচ্ছা, এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা প্রয়োগ করে তোমরা খুব সহজেই কিছু অঙ্ক করতে পারো, ঠিক
ঠিক আছে, অঙ্কটা আমি আজকে আসছি না, কারণ এইচ ডি জি যেগুলোর মধ্যে যে কোনো দুটো দেয়া থাকবে, একটি দেয়া থাকবে না, সেটা তোমাকে বের করতে হবে, বা মানে চারটের মধ্যে যে কোনো তিনটে দেয়া থাকবে, একটা দেয়া থাকবে না, সেটা তোমাদের বের করতে হবে। যদি কখনো উচ্চতা বের করতে বলে তাহলে কি করবে, পি বাই ডিজি। যদি কখনো ডেনসিটি বের করতে বলে বা ঘনত্ব বের করবে তাহলে কি করবে, পি বাই এইচ জি। যদি কখনো এটা এখন বলবে, এটা পরের চ্যাপ্টারে বলবে, তাহলে তখন কি করবে, পি বাই এইচ ডি। জাস্ট এই রকমটা, আর কিচ্ছু না। আর পি শুধু বের করতে বলে তো রয়েছে। এইভাবে তোমরা সহজেই এই অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, এই উদাহরণটাও তোমাদের বইয়েতে আছে, সেটা হচ্ছে এই একই কনসেপ্টের উপর, একই ধারণার উপর। সেটা হচ্ছে একটি জলের জায়গা, তাতে জল ভর্তি করে রাখা আছে, তিনখানা ছিদ্র করা হলো, এইখানে একটা, মাঝে একটা, আর নিচের দিকে একটা। সেক্ষেত্রে কি হয়, উপরের যে ছিদ্র থেকে, সেই উপরের ছিদ্র থেকে জলটা পড়ে কাছাকাছি, মাঝের ছিদ্র থেকে জলটা পড়ে একটু দূরে, আর যে একদম শেষের ছিদ্রটা, সেটা থেকে জলটা পড়ে অনেকটা দূরে। কেন? কারণটা ওই একই, এর উচ্চতা কম, এর উচ্চতা বেশি, আর এর উচ্চতা সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে প্রেসার যেটা হবে, এর ক্ষেত্রে প্রেসার সেটা একটু বেশি হবে, আর এর ক্ষেত্রে প্রেসার আরো বেশি হবে। তাহলে একই কনসেপ্ট, পি ওয়ান এর থেকে পি2 বেশি, পি2 থেকে পি3 বেশি, তাই জন্য জলের চাপটা বেশি, তাই জন্য জলটা দূরে পড়ে। ঠিক আছে, এছাড়া আরেকটি ব্যাপার তোমাদের সাথে আমি আলোচনা করি, এই জিনিসটা পরেও তোমরা পাবে যখন আরো হায়ার ক্লাসে তোমরা সায়েন্স পড়বে। সেটা হচ্ছে উদস্থৈতিক কূট বা হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। ঠিক আছে, একটু খটোমটো শুনতে লাগছে, কিন্তু আদতে খটোমটো নয়, খুব সোজা ব্যাপার। তোমরা দেখে থাকবে বড় বড় শহরেতে যে জলের যে ট্যাঙ্কগুলো করা হয় বা রিজার্ভারগুলো করা হয়, সেগুলো অনেক উঁচুতে বসানো হয়। ঠিক আছে, ধরো মোটামুটি শহরের বাড়ি ফাড়িগুলো সব এরকম হাইটে আছে, সেখানে আমার রিজার্ভারটা বসানো হলো এরকম একটা, এতটা উঁচুতে করে আমাকে রিজার্ভারটা বসানো, যে বড় বড় পিলার করে রিজার্ভার বসিয়ে তারপর সেখান থেকে পাইপে করে জল সাপ্লাই করা। এই যে ট্যাঙ্কটাকে এত উপরে উঠে বসানোর কারণটা কি? দেখো, কোনোদিন দেখেছো যে একটা ঢালের নিচে জল ঢালে সেই জলটা ঢাল বেয়ে উপরে উঠে চলে যায়? তা কি কোনোদিন হয়? হয় না। কেন হয় না? কারণ জলের যে প্রবাহ, জল কেন, যে কোনো তরলের ক্ষেত্রে তরলের যে প্রবাহ বা ফ্লো যেটাকে বলি, সেটা হওয়ার কারণ হচ্ছে চাপের পার্থক্য। এবার চাপের পার্থক্যটা কিভাবে সৃষ্টি হয়? হাইটের পার্থক্যের জন্য। কারণ জলের ঘনত্ব তো আর পাল্টে যাবে না, হাইট উপরে আছে বলে জলটা বেশি ঘন, নিচে আছে বলে জলটা কম ঘন, তা তো হবে না, জলের ঘনত্ব একই আছে। ঠিক আছে, তাহলে এই জলের ঘন মানে জলের চাপের পার্থক্যটা কেন হয় না, উচ্চতার পার্থক্যের জন্য। এবার এই পার্থক্যটা যত বেশি হবে, জলের ফ্লোটা হবে তত ভালো। বুঝা গেল? তাহলে কি হলো, আমরা যখন ট্যাঙ্কটাকে অনেক উঁচুতে বসালাম আর সাপ্লাইটা হচ্ছে এখানে, তাহলে হাইটের ডিফারেন্সটা কত হচ্ছে? অনেকটা। যত বেশি উচ্চতার পার্থক্য, তত বেশি চাপের পার্থক্য, তত ভালো ফ্লো। ঠিক আছে, এইবার যেটা তোমাদের বলছিলাম উদস্থৈতিক কূট বা হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স, যেটা বলছিলাম, দেখবে ধরো আমাদের কাছে চারটে কানেক্টেড কন্টেনার আছে, কিরকম ধরো সেটা তুমি ছবি এঁকে দেখাই। এই ছবিটাই সাধারণত বইয়েতে থাকে, হয়তো একটু এদিক ওদিক আলাদা রকম হবে, কিন্তু মোটামুটি ধরো এই চারটে আমাদের কন্টেনার আছে, কিন্তু এরা একে অন্যের সাথে কানেক্টেড। ঠিক আছে, এই যে একে অন্যের সাথে কানেক্টেড। এর মধ্যে কোনো একটি দিয়ে যদি জল ঢালো, বা জল কেন, যে কোনো তরল যদি ঢালো, দেখবে ওরা মানে তরলটা কিন্তু প্রত্যেকটা কন্টেনারে একই হাইট মেনটেন করবে। তার মানে যেহেতু এরা কানেক্টেড, সেই জন্য তরলটা চাইবে একই চাপটাকে বজায় রাখতে, সব জায়গায় যেন চাপটা সমান থাকে, না হলে কি হবে, ফ্লো হবে, একটা ইনস্টেবিলিটি আসবে। এই বিশ্বব্রহ্মাণ্ডে সবকিছু স্টেবল হতে চায়, সবকিছু নিজেদের স্টেবিলিটি গেইন করতে চায়। তাহলে যখনই জল বা যে কোনো তরল ঢালবে, দেখবে সেগুলো সবসময় তাদের উপরিতলটা একই উচ্চতায় থাকবে। এই ব্যাপারটা কি বলা হচ্ছে? উদস্থৈতিক কূট বা হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। ইংরেজিতে বললে
হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। বোঝা গেল? এই হচ্ছে মোটামুটি তোমাদের তরলের চাপ। এর পরের দিন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বায়ুর চাপ।